নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন সাহিত্যিক শ্রী নারায়ণ চন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী ছাড়া লোক অনেক থাকে বটে, কিন্তু ছিষ্টে সরকারের মতো লক্ষ্মী ছাড়া আর দুটি ছিল না। জন্মিবার মাস কত পরেই সে মাকে খাইল। 3 বৎসর বয়সে বাপু মারা গেল। বিধবা পিসি মাতৃপিতৃহীন ভ্রাতুষ্পুত্রকে মানুষ করিতে লাগিল, কিন্তু ছিষ্টের অদৃষ্ট দেবতার ইহাও সহ্য হইল না। কালের ডাকে পিসিও অনাথ ভ্রাতুষ্পুত্রকে ফেলিয়া চলিয়া যাইতে বাধ্য হইল। তখন ছিষ্টের বয়স 7 বৎসর মাত্র। উপরের একজন ছাড়া তাহাকে দেখিবার আর কেহ রহিল না। ছিষ্টের জ্যাঠা ছিল, জেঠি ছিল, কিন্তু জেঠি নিজের সংসার ছেলেপিলে লইয়াই অস্থির। আর জ্যাঠা গোবিন্দ সরকার লোকের মামলা মোকদ্দমার তদবির এবং হরিনামের মালা লইয়া ব্যতিব্যস্ত। সুতরাং ছিষ্টেকে দেখিবার অবসর তাহাদের ছিল না। ছিষ্টে বামুনপাড়ার গরু চড়াইয়া বামুনদের পাতের ভাত খাইয়া মানুষ হইতে লাগিল। ছিষ্টের বাপের লাখরাজে জমায় 10-12 বিঘা জমি ছিল। খিড়কি পুকুরের অর্ধেক অংশ ছিল। গোবিন্দ সরকার শুধু দায়ে পড়িয়াই ভ্রাতুষ্পুত্রের জমি জায়গার দেখাশোনা করিতে লাগিলেন। আর ছিষ্টেকে দেখিতে লাগিল উপরওয়ালা। এই অদৃশ্য উপরওয়ালার অযাচিত করুণার বলে ছিষ্টে যখন 14 বৎসরে পড়িল, তখন জ্যাঠা একদিন তাহাকে ডাকিয়া তিরস্কার করিয়া বলিলেন, হ্যাঁ রে ছিষ্টে, আমার ভাইপো হয়ে তুই লোকের গরু চড়িয়ে বেড়াবি, এটা কি ভালো দেখায়? ছিষ্টে বলিল, কি করি জ্যাঠা, পেটের দায়। জ্যাঠা বলিলেন, পেটের দায় বলে কি যা নয় তাই করতে হবে? তুই কি জেসে বংশের ছেলে? আমি থাকতে তোর পেটের ভাতের ভাব নাকি? ছিষ্টেরও তখন বামুনদের পান্তা ও পাতের ভাতে অরুচি জন্মিয়া গিয়াছিল। সুতরাং জ্যাঠার কথায় সে হাতে চাঁদ পাইল। জ্যাঠার আশ্রয়ে থাকিতেই স্বীকৃত হইল। জ্যাঠার ঘরে থাকিয়া ছিষ্টে গরম ভাতের মুখ দেখিতে পাইল বটে, কিন্তু তাহার পরিবর্তে সারা দিন মাঠে যে খাটুনি খাটিতে হইত, তাহাতে সে পান্তা ভাত ও গরম ভাতের মধ্যে কোনটা তাহার পক্ষে অধিক সুখকর তাহা স্থির করিয়া উঠিতে পারিত না। জ্যাঠার চাষবাস ছিল, 3-4টি গরু ছিল। ছিষ্টে আসিবার পরেই রাখালটা সেই যে চলিয়া গেল, আর আসিল না। জ্যাঠা বলিলেন, ওরে ছিষ্টে, গো সেবা পরম ধর্ম। 12 বৎসর গোয়াল পরিষ্কার করলে হাতে পদ্মগন্ধ হয়। ধার্মিক জ্যাঠার আদেশে অনিচ্ছা সত্ত্বেও ছিষ্টেকে এই পরম ধর্মের অনুষ্ঠান করিতে হইল। ছোট ছেলেটা তাহার এমনই ন্যাওটা হইয়া পড়িয়াছিল যে ছিষ্টের কোল ছাড়া সে এক মুহূর্ত থাকিতে পারিত না। একবার মাটিতে বসাইয়া দিলে চিৎকারে পাড়া মাথায় করিত। রোদনান্তে তাহার নাসা নিঃসৃত জলধারা পরিষ্কার করিতে ছিষ্টের কাপড়ের খুঁট ভিজিয়া যাইত। এইরূপে ব্যতিব্যস্ত হইয়া ছিষ্টে একদিন জ্যাঠামহাশয়ের নিকট গরম ভাত ও পান্তা ভাতের পার্থক্য বুঝিয়া লইতে গেলে জ্যাঠা শ্রীহরিকে স্মরণ করিয়া বলিলেন, ওরে হতভাগা, সে যে পরের ভাত। লোকে বলতো ও মুখের চাকর, আর এটা নিজের ভাত। তুই কি আমার অপর পর? আপনার ভাইপো যে। ছিষ্টেও বুঝিল কথাটা মিথ্যা নয়। বাপ আর জ্যাঠায় কি প্রভেদ আছে? সুতরাং সে দিন রাত খাটিয়া 2 বেলা 2 মুঠা ঘরের ভাত খাইতে লাগিল।
আর জ্যাঠা মামলায় এবং হরিনামে অধিকতর মনোযোগ দিবার অবকাশ পাইয়া হরিকে ধন্যবাদ দিতে লাগিলেন। মাস কতক পরে গোবিন্দ সরকার একদিন ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া বলিলেন, বাপু চিষ্টিধর, তোমার জমি জায়গাগুলো 5 ভূতে লুটে খাচ্ছে, তার চেয়ে ওগুলো বেচে ফেলো, ওর একটা বিলি বন্দেজ হোক। চিষ্টে জ্যাঠার পরামর্শে সম্মতি দান করিল। বিপিন চক্রবর্তী শুনিয়া তাহাকে বলিলেন, মর বেটা চাষা, জমি বেচবি কোন দুঃখে? চিষ্টে বলিল, জ্যাঠা বলেছে ওগুলোর বিলি বন্দেজ হবে। চক্রবর্তী বলিলেন, তোর 7 পুরুষের মাথা হবে, আমাকে কবুলতি করে দে, বছর বছর খাজনা পাবি, জমি তোরই থাকবে। চিষ্টে গিয়া জ্যাঠাকে পরামর্শ জিজ্ঞাসা করিল। জ্যাঠা মালা জপিতেছিলেন। জপ বন্ধ রাখিয়া তিনি বলিলেন, লোকের কথায় কান দিস নে বাবা, লোকে কি কারো ভালো দেখতে পারে? আমি আপনার লোক, আমি তোর মন্দ করব আর পরে ভালো করবে? বলে মারছে দরদি যে তারে বলি ডান। সেদিন রাত্রিতে আহারকালে জ্যাঠা আপনার পাতের মাছের মুড়াটা ভাইপোর পাতে তুলিয়া দিলেন। গৃহিণী প্রতিবাদের সুর তুলিতে যাইতেছিলেন, কিন্তু তাহার পূর্বে জ্যাঠা স্নেহ কোমল কণ্ঠে বলিলেন, আহা খাক, ও কি আমার পর? ও খেলেই আমার খাওয়া হলো। মাছের মুড়াটা যত মিষ্ট না হোক, জ্যাঠার এই কথাগুলা চিষ্টের এত মিষ্ট লাগিল যে তাহার চোখের পাতা ভিজিয়া আসিল। পরদিন সকালেই গোবিন্দ সরকার ভাইপোকে লইয়া রামপুরের রেজিস্ট্রি অফিসে গেলেন। চিষ্টে জ্যাঠার শিক্ষামতো খাওয়া পড়ার জন্য জমি বিক্রয় করিতেছে ইহা রেজিস্ট্রারের সম্মুখে স্বীকার করিয়া টিপসই দিয়া জমি জায়গা বেচিয়া আসিল। আসিবার সময় জ্যাঠা তাহাকে 7.5 আনা দিয়া একটা গেঞ্জি কিনিয়া দিলেন। গ্রামের লোকে বলিল, ছোঁড়াটা কি লক্ষ্মী ছাড়া। দিদি, ও দিদি। দিদি মুখ ঝামটা দিয়া উত্তর করিল, কেন? ক্রুদ্ধভাবে চিষ্টে বলিল, কেন আবার কি? আমি এলাম ভোর দুপুর খেটে, আর উনি ঘরে শুয়ে শুয়ে বলছেন কেন? বারে, কথাটা হইতেছিল গোবিন্দ সরকারের বিধবা কন্যা বিধুমুখীর সঙ্গে। বিধবা হইয়া সে বাপের বাড়িতে আশ্রয় লইয়াছিল। চিষ্টে একটু অপেক্ষা করিয়া অপেক্ষাকৃত উচ্চ কণ্ঠে বলিল, তবু যে শুয়ে রইলে? বিধু বলিল, উঠে কি করব? চিষ্টে বলিল, ভাত দেবে, আর করবে কি? বিধু মুখটা বালিশে গুঁজিয়া বলিল, ভাত নাই। বিস্মিত কণ্ঠে চিষ্টে বলিয়া উঠিল, ভাত নাই? বিধু বলিল, না, রাধা বাড়ার পর মামার বাড়ির একজন লোক এসেছিল, সে তোর ভাত খেয়ে গেছে। চিষ্টে কিছুক্ষণ হাঁ করিয়া দিদির মুখের দিকে চাহিয়া রহিল। তারপর উগ্র কণ্ঠে বলিল, বারে, ভাত খেয়ে গেছে, তা আমি খাবো কি? বিধু ধর্মর করিয়া উঠিয়া বসিল। তীব্রস্বরে বলিল, আমার মাথা খেতে পারবি? বিধুর গলাটা যেন ভারী হইয়া আসিল। ঈষৎ হাসিয়া চিষ্টে বলিল, যে রকম পেটে জ্বালা ধরেছে, খেতে থাকলে তা খুব পারতাম দিদি। বিধু মুখ ফিরাইয়া লইয়া আঁচলে চোখ মুছিল। চিষ্টে সহাস্যে বলিল, তুমি যে কেঁদে ফেললে দিদি। বিধু ভ্রুকুটি করিয়া ঝংকার দিয়া বলিল, বয়ে গেছে আমার কাঁদতে, তোর মতো লক্ষ্মী ছাড়ার জন্য আবার মানুষে কাঁদে।
ছিষ্টে মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, সত্যি দিদি, তুমি ছাড়া আমার জন্য আর কেউ কাঁদে না। বিধু কোনো উত্তর না দিয়া মুখ ফিরাইয়া লইল। ছিষ্টে মাটিতে পা ঘষিতে ঘষিতে বলিল, তাই তো দিদি, মুড়ি টুড়ি কিছু নেই, উঠে দেখো না। ধরা গলায়, আমি পারবো না বলিয়া বিধু আবার শুইয়া পড়িল। ছিষ্টে বলিল, তবে কি উপোস দেব নাকি? তীব্র কণ্ঠে বিধু বলিল, তোর কপাল, বেটা ছেলে, হাত পা আছে, আর কোথাও এই খাটুনি খাটলে তো দুবেলা পেট ভরে খেয়ে বাঁচিস। ছিষ্টে কোনো উত্তর দিল না, শুধু দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। গৃহিণী আহারান্তে গালে দোক্তা ও কোলে ছেলে লইয়া বেড়াইতে বাহির হইয়াছিলেন। এই সময় তিনি বাড়িতে ঢুকিলেন। ঢুকিয়াই ছিষ্টেকে দেখিয়া বলিলেন, এই যে ছিষ্টে, কোথায় ছিলি এতক্ষণ? ছেলেটা তো কেঁদে কেঁদে সারা হয়ে গেল, নে একবার ধর। ছিষ্টে করুণ দৃষ্টিতে দিদির মুখের দিকে চাহিল। বিধু উঠিয়া বসিল এবং মাতার দিকে রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করিয়া শ্লেষের স্বরে বলিল, শুধু ছেলেটা দিচ্ছ কেন মা? তুমি আছো, বাবাকে ডাকো, আর কেউ থাকে ডেকে নিয়ে এসো, সকলে মিলে ছোঁড়াটার বুকে চেপে বসো। নাসা কুঞ্চিত করিয়া গৃহিণী বলিলেন, কেন বল দেখি বিধি, আজকাল দেখছি তোর বড় কথা হয়েছে। বিধু উঠিয়া দাঁড়াইল, তীব্র কণ্ঠে বলিল, কথার মতো কাজ করলেই কথা শুনতে হয় মা, তোমরা কি মানুষ? গর্জন করিয়া গৃহিণী বলিলেন, না, মানুষ শুধু তুমি। আচ্ছা, আসুক বাড়িতে, আমার সঙ্গে সমানে কথা, খ্যাংরা মেরে বিদেয় করবো, তা জানিস? মাতার মুখের উপর জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া কঠোর স্বরে বিধু বলিল, তা তোমরা পারো মা। বিধু জোরে জোরে পা ফেলিয়া রান্নাঘরে ঢুকিল। হাঁড়িতে এক মুঠা পান্তা ভাত ছিল। কতকটা আমানির সহিত সেই ভাতগুলি একটা পাথরে বাড়িয়া বিধু ছিষ্টেকে ডাকিল। ছিষ্টে সহর্ষে উঠানে নামিয়া রান্নাঘরের দিকে যাইতেছিল। এমন সময় সরকার মহাশয় সদর দরজা হইতে চিৎকার করিতে করিতে বাড়িতে ঢুকিলেন। বাবু গেলেন কোথায়? গরুগুলো মাঠ থেকে এসে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে যে, হতভাগার লক্ষ্মী ছাড়া, আমার সর্বনাশ করবে দেখছি, গরুর সাপে যে সব যাবে। গৃহিণী বলিয়া উঠিলেন, থামো, আগে নিজের পিণ্ডি দান হোক, গরুর কি আবার খিদে তেষ্টা আছে? ক্রুদ্ধভাবে সরকার মহাশয় বলিলেন, ওগো বাবু, গরুগুলোকে এক মুঠো ঘাস জল দিয়ে এসে নিজের পিণ্ডি চটকাও না। গরু যে সাক্ষাৎ মা ভগবতী, ভগবতীর নিঃশেষে যে ভিটে উঠে যাবে। গৃহিণী ঝংকার দিয়া বলিলেন, তুমিও যেমন, ওই তিন কুল খেকো লক্ষ্মী ছাড়াকে আবার ঘরে ঠাঁই দেয়। রান্নাঘর হইতে বিধু ডাকিল, ছিষ্টে। ছিষ্টে বলিল, আগে গরুগুলোকে খাবার দিয়ে আসি দিদি। ছিষ্টে চলিয়া গেল। চুলোই যা বলিয়া বিধু ভাত আমানি পুনরায় হাঁড়িতে ঢালিয়া রাখিয়া রাগে গড়গড় করিতে করিতে ঘাটের দিকে চলিয়া গেল। গৃহিণী তাহার দিকে একটা তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া স্বামীকে সম্বোধন করিয়া বলিল, বিদির আজকাল বড্ড বাড় বেড়েছে দেখছি। গম্ভীর স্বরে সরকার মহাশয় বলিলেন, বাড়লেই পড়তে হয় গিন্নি, দরপোহারি মধুসূদন আছেন, তিনি কারো বাড় রাখেন না। হরি বলো মন, হরি বলো। গোবিন্দ সরকারের মেয়ে বিধুর হৃদয়টা ঠিক বাপের মতো ছিল না। দুঃখের প্রচণ্ড আঘাতে তাহা এতই কোমল হইয়া পড়িয়াছিল যে দুঃখীর দুঃখে তাহা ব্যথিত না হইয়া থাকিতে পারিত না। সুতরাং
ছিষ্টের জন্য তাহার প্রাণটা আপনা হইতেই কাঁদিয়া উঠিত। কিন্তু প্রতিকার করিবার উপায় তাহার ছিল না। তাহার ইচ্ছা ছিষ্টে অন্যত্র খাটিয়া খাউক, কিন্তু ছিষ্টে তাহাতে সম্মত ছিল না। জ্যাঠার বাড়ি ছাড়িয়া, দিদিকে ছাড়িয়া অন্যত্র যাইতে তাহার মন সরিত না। বিধু তাহাকে তিরস্কার করিত, গালাগালি দিত। ছিষ্টে হাসি মুখে নীরবে সে স্নেহ কোমল তিরস্কার সহিয়া যাইত। এই তিরস্কার, এই গালাগালির ভিতর সে এমন একটা স্নেহের আস্বাদ অনুভব করিত যে দুঃখময় জীবনে এই আস্বাদটাই তাহার লোভনীয় হইয়া উঠিয়াছিল। কিন্তু তাহার এই লোভনীয় জিনিসটুকুর জন্য দিদিকে যে কতটা নিগ্রহ সহ্য করিতে হইত তাহা ছিষ্টে জানিত না। একদিন জানিতে পারিল। সেদিন ছিষ্টের পক্ষ অবলম্বন করায় বিধু মাতা পিতার নিকট অতি কঠোরভাবে তিরস্কৃত হইল। রাগে অভিমানে বিধু সেদিন জলগ্রহণ করিল না। রাত্রে ছিষ্টে অনেক কাঁদাকাটা করিয়া পায়ে হাতে ধরিয়া দিদিকে কিছু খাওয়াইল। সেই দিন ছিষ্টে দিদিকে বলিল, তুমি আমার জন্য কেন কথা কইতে যাও দিদি? বিধু বলিল, বুঝতে পারি না, চোখের সামনে অন্যায় দেখলেই বলতে হয়। ছিষ্টে একটু ভাবিয়া বলিল, তাহলে দিদি আমি আর তোমার চোখের সামনে থাকব না। বিধু জিজ্ঞাসা করিল, কোথায় যাবি? ছিষ্টে গর্বে মাথা নাড়িয়া উত্তর করিল, কেন, আমার কি আর যাবার জায়গা নেই? বেটা ছেলে, হাত আছে পা আছে, আমার আবার থাকবার ভাবনা। তিরস্কারের স্বরে বিধু বলিল, আর তোকে বাহাদুরি দেখাতে হবে না। সে ক্ষমতা থাকলে তুই এখানে পড়ে লাথি ঝাঁটা খাস না, আমাকেও খাওয়াস না। ছিষ্টে বলিল, আচ্ছা, ক্ষমতা আছে কিনা দেখো। ছিষ্টে গিয়া জ্যাঠাকে আপনার সংকল্প জ্ঞাপন করিল। জ্যাঠারও ইহাতে অসম্মতি ছিল না। বলিলেন, তোমার যেখানে ইচ্ছা যেতে পারো। তুমি দুবেলায় যা খাও তার অর্ধেক খরচে একটা লোক থাকবে, গরু বাছুরগুলোও খেয়ে বাঁচবে। ছিষ্টে বলিল, কিন্তু আমার জমি জায়গাগুলো? জ্যাঠা বলিলেন, সেসব তো তুমি বেচে ফেলেছ। ছিষ্টে জিজ্ঞাসা করিল, বেচেছি তো, তার টাকা কোথায়? জ্যাঠা বলিলেন, টাকা কোথায় তা আমি কি জানি। ছিষ্টে রাগিয়া বলিল, তবে সব জুয়াচুরি? কি, পরম ধার্মিক গোবিন্দ সরকার জুয়াচোর? জ্যাঠা রাগে কাঁপিতে কাঁপিতে পায়ের জুতাটা খুলিয়া সজোরে ছিষ্টের দিকে নিক্ষেপ করিলেন। জুতাটা গিয়া ছিষ্টের কপালে লাগিল। ছিষ্টে কপালটা টিপিয়া ধরিয়া বাড়ির বাহির হইয়া গেল। ছিষ্টে গিয়া বিপিন চক্রবর্তীকে চাপিয়া ধরিল। বলিল, বামুন কাকা, আমার যা হয় একটা উপায় করে দাও। বিপিন চক্রবর্তীর সহিত গোবিন্দ সরকারের একটু বিবাদ ছিল। সরকার মহাশয় তাহার বিরুদ্ধে একটা মোকদ্দমা তদবির করিয়া প্রতিপক্ষকে জয়ী করিয়া দিয়াছিলেন। সুতরাং বিপিন প্রতিহিংসা চরিতার্থ করিবার উপায় পাইয়া ছিষ্টেকে আশ্বাস দিয়া বলিলেন, উপায় তোমার করে দিতে পারি, তুমি আমার কথা মতো চলবে? ছিষ্টে তাহার কথা মতো কাজ করিতে স্বীকার করিল। বিপিন বলিলেন, বেশ, তোমার জমি জায়গা সব বার করে দেব, তোমার বিয়ে দিয়ে তোমাকে স্থিতু করব। ছিষ্টে আশ্চর্যান্বিতভাবে জিজ্ঞাসা করিল, বিয়ে? বিপিন বলিলেন, হ্যাঁ, বিয়ে। শ্রীপতি ঘোষ মারা গেছে,
তার বিধবা স্ত্রী আর একটা মেয়ে আছে, তাদের দেখবার শুনবার কেউ নেই। তোমাকে ঘর জামাই হয়ে তাদের দেখাশুনো করতে হবে। ছিষ্টে শ্রীপতি ঘোষকেও জানিত, তাহার মেয়ে পুঁটিকেও জানিত। মেয়েটি দেখিতে বেশ, কিন্তু তাহার সহিত যে বিবাহ হইতে পারে এই কথাটা ছিষ্টে আদৌ কল্পনা করিতে পারিত না। সুতরাং সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে বিয়ে দেবে? বিপিন বলিলেন, আমি বললেই দেবে, কিন্তু বাপু তোমার এরকম লক্ষ্মী ছাড়া হয়ে থাকলে চলবে না। আগে জমি জায়গাগুলো উদ্ধার করতে হবে। ছিষ্টে বলিল, আমি যে সব বেচে ফেলেছি। বিপিন তাহাকে বুঝাইয়া দিলেন যে বিষয় বিক্রয় করিলেও তাহা আইন সিদ্ধ হয় নাই, কেননা নাবালকের দান বিক্রয়ে অধিকার নাই। মোকদ্দমা করিলেই সমস্ত বিষয় বাহির হইয়া আসিবে। ছিষ্টে মোকদ্দমা করিতে টাকা কোথায় পাইবে জিজ্ঞাসা করিলে বিপিন বলিলেন, সেজন্য তোমার চিন্তা নাই, টাকা যা খরচ হয় আমি দেব। কিন্তু বাপু এরপর খাল ধারের 2.5 বিঘা জমিটি আমায় দিতে হবে। ছিষ্টে জমি দিতে স্বীকৃত হইয়া জিজ্ঞাসা করিল, ততদিন আমি থাকব কোথায়, খাবো কি? বিপিন বলিলেন, ততদিন তোমার হবু শ্বশুর বাড়িতেই থাকবে, সেইখানেই খাবে দাবে। ছিষ্টে বামুন কাকার পায়ের ধুলা লইয়া মাথায় দিল। বিধু রায় দিঘিতে গা ধুইয়া ফিরিতেছিল। ছিষ্টে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল। বিধু জিজ্ঞাসা করিল, কি রে ছিষ্টে, তোর নাকি বিয়ে? ছিষ্টে বলিল, হ্যাঁ দিদি, বামুন কাকা আমার বিয়ে দিয়ে দেবে। বিধু বলিল, তা বেশ, বামুন কাকার কথা মতো চলবি, যা বলে তাই শুনবি। ছিষ্টে মাথা নাড়িয়া বলিল, তার শুনবো না দিদি, আমার বিয়ে হবে, জমি জায়গা সব ফিরে পাবো, তবে কি জানো? বিধু জিজ্ঞাসা করিল, আবার কি? ছিষ্টে বলিল, আর কিছু নয়, তবে জ্যাঠার সঙ্গে মোকদ্দমা। বিধু একটু বিরক্তভাবে বলিল, তা হোক মোকদ্দমা, আপনার গন্ডা বুঝে নিতে গেলে ওসব করতে হয়। খবরদার বলছি, বামুন কাকার কথা আর একটু এদিক ওদিক করিস না, তাহলে তোর মুখ পর্যন্ত দেখব না। ছিষ্টে বলিল, না দিদি, তা করব না। তাহলে তোমারও এতে মত আছে? বিধু বলিল, খুব মত আছে। ছিষ্টে প্রস্থানাদ্যত হইল। বিধু ডাকিয়া বলিল, হ্যাঁ রে ছিষ্টে। ছিষ্টে ফিরিয়া দাঁড়াইল। বিধু জিজ্ঞাসা করিল, তোর হবু শাশুড়ি কেমন যত্ন করে রে? ছিষ্টে সহাস্যে উত্তর করিল, তা খুব যত্ন করে, তবে তোমার মতন কি? ঈষৎ হাসিয়া বিধু বলিল, আমার মতো গাল দিতে পারে না বুঝি? ছিষ্টে বলিল, গাল? তা দিদি, তোমার মতো গাল যদি দেশশুদ্ধ লোক দেয়। ছিষ্টে হেঁট মুখে দাঁড়াইয়া পায়ের বুড়া আঙুল দিয়া মাটি খুঁড়িতে লাগিল। বিধুর আগতভাবে বলিল, যা যা, আর তোর অত ন্যাকামো করতে হবে না। ছিষ্টে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বিধু সহাস্যে জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে, বউ তোর সামনে আসে, কথা টথা কয়? ছিষ্টে মুখ টিপিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। বিধু ঈষৎ হাসিয়া বলিল, তা বিয়েটা হয়ে যাক, তারপর একদিন গিয়ে দেখে আসব। মুখ তুলিয়া ছিষ্টে বলিল, বিয়ের সময় যাবে না?
বিধু বলিল, যাব না কেন, তুই নিয়ে যাবি তো? মুখ ভার করিয়া ছিষ্টে বলিল, না। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে বলিয়া বিধু হাসিতে হাসিতে চলিয়া গেল। গোবিন্দ সরকার যখন শুনিলেন যে ছিষ্টের জমি জায়গা ভোগ করার জন্য ছিষ্টের 3 বৎসরের জমির আয় বাবদ তাহার নামে 273 টাকার দাবিতে নালিশ রুজু করিয়াছে, তখন তিনি কয়েকবার শ্রীহরিকে স্মরণ করিয়া জবাব দিয়া আসিলেন যে 3 বৎসর আগে 1313 সালের চৈত্রের 7 তারিখে সৃষ্টিধর 741 টাকা মূল্যে এই সকল জমি জায়গা তাহাকে বিক্রয় করিয়াছে এবং সে বিক্রয় কবলা রেজিস্ট্রার সাহেবের দ্বারা রীতিমতো রেজিস্ট্রারি হইয়াছে। এক্ষণে দুষ্ট লোকের প্ররোচনায় সৃষ্টিধর তাহার নামে এই বেআইনি নালিশ করিয়াছে। ইহার জবাবে সৃষ্টিধর বলিল, প্রতিবাদীর কথিত তারিখে সে একখান বিক্রয় কবলা রেজিস্ট্রারি করিয়া দিয়াছে বটে, কিন্তু তাহা সে স্বেচ্ছায় করে নাই, বা সেজন্য তাহাকে 1 পয়সাও দেওয়া হয় নাই। তাহার নাবালক অবস্থায় তাহাকে ভুলাইয়া এই দলিল লেখাইয়া লওয়া হইয়াছিল। সুতরাং প্রতিবাদীর দাখিলি এই বিক্রয় কবালা আইন অনুসারে সম্পূর্ণ অসিদ্ধ। গোবিন্দ সরকার মোকদ্দায় ঘুণ। মোকদ্দমার তদবির করিয়া তিনি মাথার চুল সাদা করিয়াছেন। সুতরাং তিনি বুঝিতে পারিলেন এ মোকদ্দমায় তাহার পরাজয় নিশ্চিত। অধিকন্তু তাহাকে নাবালকের বিষয় ফাঁকি দিয়া লওয়ার অজুহাতে পড়িতে হইবে। উকিলও মোকদ্দমা মিটাইয়া লইবার পরামর্শ দিলেন। সরকার মহাশয় কিন্তু মিটাইবার মতো কোনো উপায় খুঁজিয়া পাইলেন না। বিপিন চক্রবর্তী বলিলেন, সৃষ্টিধরের জমির সঙ্গে গোবিন্দ সরকার যদি নিজের 3 বিঘা জমি ফিরাইয়া দেন তবেই মোকদ্দমা মিটিতে পারে। সরকার মহাশয় সৃষ্টিধরের অর্ধেক বিষয় ছাড়িয়া দিতে সম্মত হইলেন, কিন্তু বিপিন চক্রবর্তী তাহাতে কান দিলেন না। হাসিয়া প্রস্তাবটা উড়াইয়া দিলেন। সরকার মহাশয় চিন্তিত হইয়া পড়িলেন। 15ই অগ্রহায়ণ মোকদ্দমার দিন পড়িয়াছিল। 20 অগ্রহায়ণ সৃষ্টের বিবাহের দিন স্থির হইল। 15ই মোকদ্দমা মিটিয়া গেলেই মোকদ্দমায় যে সৃষ্টেই জয়ী হইবে সে পক্ষে কাহারই সন্দেহ ছিল না। 20 তারিখে বিবাহ হইয়া যাইবে। বিবাহের আয়োজন হইতে লাগিল। সৃষ্টের উল্লাসের সীমা রহিল না। তাহার অত্যধিক উল্লাস দেখিয়া লোকে তাহাকে কত পরিহাস করিতে থাকিল। আর গোবিন্দ সরকার চিন্তা বিষে জর্জরিত হইয়া ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীহরিকে প্রাণপণে ডাকিতে লাগিলেন। সেদিন সন্ধ্যা হইতে রাত্রি প্রায় দ্বিপ্রহর পর্যন্ত সরকার মহাশয় মালা জপ করিলেন। জপ শেষ করিয়া যখন উঠিলেন তখন তাহার মুখে প্রফুল্লতার চিহ্ন দেখিয়া গৃহিণী আশ্বস্তা হইলেন। পরদিন সকালে সৃষ্টে জ্যাঠার বাড়ির সম্মুখ দিয়া বাজারে যাইতেছিল। সহসা পশ্চাৎ হইতে জ্যাঠা ডাকিলেন, বাবা সৃষ্টিধর। সৃষ্টে চমকিত হইয়া দাঁড়াইয়া পড়িল। জ্যাঠার চেহারা দেখিয়া সে বিস্মিত হইল। এই কয়দিনে তিনি যেন আধখানা হইয়া গিয়াছেন। জ্যাঠা ধীর কোমল কণ্ঠে বলিলেন, গোটা কত কথা আছে বাবা। সৃষ্টে বিস্মিতভাবে জ্যাঠার পশ্চাৎ বাড়ি ঢুকিল। সরকার মহাশয় তাহাকে ঘরের ভিতর লইয়া গিয়াই তাহার হাত দুইটা জড়াইয়া ধরিয়া হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিলেন। সৃষ্টে বিস্মিত স্তম্ভিতভাবে দাঁড়াইয়া রহিল। সরকার মহাশয় কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবা সৃষ্টিধর, বুড়ো জ্যাঠাকে মারবি এই বয়সে? সৃষ্টে অবাক হইয়া দাঁড়াইয়া রহিল।
সরকার মহাশয় বাঁ হাতে চোখ মুছিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিলেন, এই বয়সে তুই আমাকে অপমান করাবি? আমার অপমানে কি তোর অপমান নয়? আমার গায়ের রক্ত তোর গায়ের রক্ত কি আলাদা? তুই আমাকে দুঘা মারলেও সহ্য হবে, কিন্তু ওই বামুনটাকে দিয়ে ওহো। ছিষ্টের বুকের ভিতর কেমন করিয়া উঠিল। মুখ নিচু করিয়া বলিল, আমাকে কেন জুতো মারলে? সরকার মহাশয় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, রাগ চণ্ডাল বাবা, রাগ চণ্ডাল। ছিষ্টে নিরুত্তর। সরকার মহাশয় ধীর মধুর কণ্ঠে বলিলেন, আর যদি মেরেই থাকি, তোর বাপ যদি মারত, তার নামে কি নালিশ করতিস? বাপ আর জ্যাঠা কি আলাদা? ছিষ্টিধর। লজ্জা জড়িত কণ্ঠে ছিষ্টে বলিল, আমার অন্যায় হয়েছে জ্যাঠা। জ্যাঠা সহর্ষে বলিলেন, হ্যাঁ, তোর অন্যায় নয় বাবা, লোকে তোকে নাচিয়েছে, তা নইলে তুই কি আমার তেমন? কিন্তু বাবা, এই আমি বলে রাখছি, মোকদ্দমা শেষ হলেই আমি গলায় দড়ি দেব, জলে ঝাঁপ দেব, তোমাকে এর পাপের ভাগী হতে হবে। ছিষ্টের প্রাণটা কাঁপিয়া উঠিল। ভয়ে ভয়ে বলিল, আমি কি করব? তখন সরকার মহাশয় তাহাকে বসাইয়া এক্ষণে তাহার কি করা কর্তব্য তাহার বিস্তৃত উপদেশ দিলেন। উপদেশ দানান্তে বলিলেন, তুমি কি মনে করো বাবা, আমি তোমার বিষয় ফাঁকি দিয়ে নেব? রাধে মাধব, রাধে মাধব, আমি কি এতটা পাষণ্ড? পাছে ছেলে মানুষ পেয়ে কেউ বিষয়টা ফাঁকি দিয়ে নেয়, তাই ওটাকে হাতে করে রেখেছি। আমি সব ফিরিয়ে দেব, কড়ায় গন্ডায় হিসেব করে ফিরিয়ে দেব। তোমার বিষয় আমি নেব। হরি হরি। ছিষ্টে ম্লান মুখে বলিল, কিন্তু বামুন কাকা যে আমার বিয়ে দেবে। সদম্ভে সরকার মহাশয় বলিলেন, বিয়ে? আজ যদি মনে করি, কাল তোর 3 গন্ডা বিয়ে দিতে পারি, নয়তো আমার নাম গোবিন্দ সরকারই নয়। ছিষ্টে চুপ করিয়া বসিয়া রহিল। সরকার মহাশয় বলিলেন, তোর যদি রাগ থাকে তুই আমাকে দুঘা মার, কিন্তু বাবা, বিপিন চক্রবর্তীকে দিয়ে আমার অপমানটা করাসনি। সরকার মহাশয়ের 2 চক্ষু দিয়া দর দর ধারা গড়াইতে লাগিল। ছিষ্টে উঠিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বিধু স্নান করিয়া ফিরিয়া আসিতেছিল। সে ছিষ্টেকে বাড়ির বাহির হইতে দেখিয়া আশ্চর্যান্বিত হইল। ঈষৎ উচ্চকণ্ঠে ডাকিল, ছিষ্টে। ছিষ্টে তাহার দিকে ফিরিয়া চাহিল না, মাথা নিচু করিয়া আপন মনে চলিয়া গেল। আদালতে মোকদ্দমা উঠিলে ছিষ্টে হাকিমের সমক্ষে দাঁড়াইয়া বলিল, হুজুর, আমি স্বেচ্ছায় জ্যাঠাকে বিষয় বিক্রি করেছি। 5 জনের কথায় আমি মিথ্যা নালিশ করেছিলাম। এখন আর আমি মোকদ্দমা চালাতে চাই না। আদালত শুদ্ধ লোক হাঁ করিয়া ছিষ্টের মুখের দিকে চাহিয়া রহিল। হাকিম মোকদ্দমা খারিজ করিয়া দিলেন। সন্ধ্যার পর গোবিন্দ সরকার মালা হাতে প্রফুল্ল চিত্তে গৃহিণীর সহিত গল্প করিতেছিলেন। এমন সময় ছিষ্টে বাড়ি ঢুকিয়া ডাকিল, জ্যাঠা। জ্যাঠা উত্তর দিলেন, কে? ছিষ্টে বলিল, আমি ছিষ্টিধর।
জ্যাঠা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন, এখানে কি? ছিষ্টে জ্যাঠার সম্মুখে আসিয়া বলিল, আমাকে ওখানে আর থাকতে দেবে না। জ্যাঠা রুক্ষ কণ্ঠে উত্তর করিলেন, তোমার মতো লক্ষ্মী ছাড়াকে কে ঠাঁই দেবে বলো? তুমি একটা আস্ত কাল সাপ, আমাকে সর্বশান্ত করতে বসেছিলে। কেবল ধর্মই আমাকে রক্ষা করেছেন। হরি হে দীনবন্ধু। ছিষ্টে স্তম্ভিতভাবে উঠানে দাঁড়াইয়া রহিল। গৃহিণী ঝঙ্কার দিয়া বলিলেন, কাল জ্যাঠার নামে নালিশ করে আজ আবার সম্পর্ক পাতাতে এসেছে। লক্ষ্মী ছাড়া হলে তার কি লজ্জা থাকে না গা? গৃহিণী উঠিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। জ্যাঠা মুখ ফিরাইয়া লইয়া ঘন ঘন মালা ঘুরাইতে লাগিলেন। ছিষ্টে অন্ধকারময় উঠানে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে রন্ধনশালার দিকে অগ্রসর হইল। বিধু রান্নাঘরের দাবায় দাঁড়াইয়াছিল। ছিষ্টে তাহার সম্মুখে গিয়া ডাকিল, দিদি। রোষ গম্ভীর স্বরে বিধু উত্তর দিল, কেন? ছিষ্টে বলিল, সারাদিন খাওয়া হয়নি দিদি, কিছু আছে? বিধু গর্জন করিয়া বলিল, উনানের ছাই আছে, খাবি? ছিষ্টে দাঁড়াইয়া মাথা চুলকাইতে লাগিল। বিধু উচ্চ কণ্ঠে বলিল, হতভাগা লক্ষ্মী ছাড়া, আমি তোকে খাবার দেব? দূর হয়ে যা বলছি আমার সামনে থেকে। ছিষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। তারপর একবার দিদির মুখের উপর কাতর দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে সন্ধ্যার স্তব্ধ অন্ধকারে মিশাইয়া গেল। বিধু দাঁতে দাঁত চাপিয়া দাঁড়াইয়া রহিল। সহসা যেন বিধুর চমক ভাঙিল। সে ছুটিয়া গিয়া সদর দরজায় দাঁড়াইয়া ডাকিল, ছিষ্টে, ছিষ্টে। কোনো উত্তর আসিল না। বিধু আবার চিৎকার করিয়া ডাকিল, ছিষ্টে, ওরে ছিষ্টে। ক্রুদ্ধ কণ্ঠে সরকার মহাশয় বলিলেন, সে লক্ষ্মী ছাড়া চুলোয় গেছে, এখন তুই তার সঙ্গে যাবি? বিধু দুই হাতে সদর দরজা চাপিয়া স্তম্ভিতভাবে দাঁড়াইয়া রহিল। সরকার মহাশয় জপান্তে মালা ছড়াটা গলায় ফেলিয়া ভক্তি গদগদ কণ্ঠে পাঠ করিতে লাগিলেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।